গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে অনেকভাবে জিজ্ঞেস করছেন। কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতেছেন, কেউ পোস্টের নিচে কমেন্ট করতেছেন, কেউ ইনবক্সে কোশ্চেন করে পাঠাচ্ছেন যে ভাই নাহিদ রানার কি হয়েছে, নাহিদ রানা কই। আসলেই তো আমাদেরও একটু মনে হচ্ছে না যে নাহিদ রানা কই। মানে নাহিদ রানা আসছিল 150 কিলোমিটার গতিতে বল নিয়ে। তাকে নিয়ে দুনিয়ার সেরা সেরা পেসাররা উত্তেজিত হচ্ছিলেন যে ওরে বাবারে বাবা, এই যুগে আরেকটা 150+ বোলার আসছে। এখন তো 150+ বোলার কমেই গেছে, এখন তো সারা পৃথিবীতেই খুব কম। তার মধ্যে একটা অ্যাকুরেট 150+ বোলার আসছে, এটা একটা সেন্সেশনাল ব্যাপার, এবং সেটা আসছে বাংলাদেশ থেকে, যেখান থেকে আগে গতিশীল পেসার আসার তেমন কোনো ইতিহাস নেই। সেই নাহিদ রানা হঠাৎ করে কি হলো? বিশেষ করে আপনি যদি টাইম লাইনটা দেখেন, গত বিপিএল এর পর থেকে নাহিদ রানাকে আমরা ঠিক খুঁজে পাচ্ছি না। এর মধ্যে আরব আমিরাতের বিপক্ষে আমরা একটা সিরিজ খেলছি, কিছু ওয়ানডে খেলছি, শ্রীলঙ্কায় খেলছি, পাকিস্তানের বিপক্ষে খেলছি। কোথাও নাহিদ রানা ওই একটা টি-20 খেলছে, ওই টি-20 অভিষেক হয়েছে, বাজে বোলিং করছে, বা টেস্ট খেলছে, মোটামুটি বোলিং করছে। কিন্তু নাহিদ রানা সুলভ ব্যাপার নাই। এক হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যালি বলতে পারি যে এই সময়কালে নাহিদ রানার পারফরমেন্স কতটা ডাউন হয়েছে, একদম আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখায় দিতে পারি। তো আমার মনে হয় আমি বা আপনি আমরা কেউ এই স্ট্যাটিস্টিক্স এর পরোয়া করি না, যে কয়টা উইকেট পাইছে, কয় ম্যাচে অ্যাভারেজ কত হয়েছে। অ্যাভারেজ তো ফল করছে। আবার এটাও সত্যি, অল্প একটু সময়ের জন্য অ্যাভারেজ ফল করলে সেটারে কোনো কাউন্ট নেওয়া উচিত না। আমরা যে জন্য নাহিদ রানারে খুঁজতেছি, যে জন্য সবাই আমাকে প্রশ্ন করতেছে এবং আমিও অদৃশ্যপনে প্রশ্ন করতেছি যে ভাই নাহিদ রানা কই, এটা কারণ হচ্ছে নাহিদ রানা মাঠে থাকার পরেও নাহিদ রানা সুলভ ব্যাপারটা আমরা দেখতেছি না। নাহিদ রানার যে বোলিং, মানে নাহিদ রানা বল করবে, ব্যাটসম্যান কাঁপতে থাকবে। আপনার মনে আছে বাবর আজমের মতো ব্যাটসম্যান কাঁপতেছিল? ওই ব্যাপারটা কই? পেস ফল করছে তাও না, উইকেট পাচ্ছে না তাও না, ওই ব্যাপারটা নাই। এটা নিয়ে গত দুদিন আমি বেশ ঘুটাঘুটি করলাম। একটা জিনিস হচ্ছে যে কেউ পরিষ্কার করে কিছু বলতে চায় না। এটা বুঝি যে ম্যানেজমেন্টের টপ থেকে বটম সবাই এই প্রশ্নটা নিয়ে অ্যাওয়ার। সবাই জানে যে নাহিদ রানা নাই, আপাতত নাহিদ রানা দৃশ্যপটে নাই। কেন নাই, এটা নিয়ে পরিষ্কার করে কেউ কথা বলতে চায় না। নাহিদ রানার ব্যক্তিগত কোচ আলমগীর ভাই থেকে শুরু করে ম্যানেজমেন্টের কেউ না। কিন্তু কিছু সূত্র থেকে পাওয়া খবর নিয়ে না কথা বলতে একটু খারাপ লাগে, কারণ আপনারা বলেন যে এই যে অমুক বলেছে তমুক বলেছে বলে বলা খবর বলা উচিত না, আমিও তাই মনে করি। তবে আপনাকে নিশ্চিত করে বলতে পারি মোটামুটি ভালো জায়গা থেকেই একটু জানতে পারছি যে রানার এখন মূল সমস্যা হচ্ছে তার পুরনো যে পায়ের ব্যথাটা, এটা শিনের এই ব্যথাটা তাকে নতুন করে একটু ভোগাচ্ছে। এই ব্যথাটা ম্যানেজ করতে হচ্ছে, শন্টের তাকে নিয়ে আলাদা করে কাজ করতেছে, এবং সেসব কারণ মিলাই নাহিদ রানা ঠিক ছন্দটা পাচ্ছে না। নাহিদ রানা আগের কনফিডেন্সে বল করতে পারতেছে না। এবং আমার একটা ব্যক্তিগত অবজারভেশন এই জায়গায়, এটা আমাকে কেউ বলে নাই, সেটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটার জন্য দায়ী বিপিএল এ নাহিদ রানার ব্যাড ম্যানেজমেন্ট। এই জিনিসটা আজকে একটু আপনাদেরকে বলি যে কিভাবে কি হলো। নাহিদ রানা কবে থেকে এই ব্যথাটা ক্যারি করতেছে দেখেন, এটা কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো জানতে পারি নাই যে নাহিদ রানা সেই শুরু থেকে একটা ব্যথা নিয়ে খেলতেছে। এই জিনিসটা একটু খোলসা করে যে কবে থেকে ব্যথাটা নিয়ে খেলতেছে এবং বিপিএল এখানে কি রোলটা প্লে করছে, সেই জিনিসটা একটু আজকে বলি। আমি জানতাম যে নাহিদ রানা এই বিষয়ে কোনো প্রশ্ন করলে উত্তর দেবে না। মানে উত্তর দেবে না মানে কি, সে পুরো এড়ায় যাবে। তারপরে চারিদিক থেকে যখন অনেকগুলো সুতো মিলাতে পারলাম, তারপর মনে হলো যে নাহিদ রানার সঙ্গে একবার বলতে হয় বলে কথা বলি। ওকে একটা ফোন দিলাম, জিজ্ঞেস করলাম রানা কেমন আছেন। বললো ভালো। আমি বললাম শরীর ভালো তো, শরীরে কোনো ব্যথা ট্যাথা নাই তো? বললেন না আলহামদুলিল্লাহ ভালো আছি, একদম খেলার জন্য তৈরি আছে। এই যে ধারণাটা, এটা নাহিদ রানার জায়গায় থাকলে পৃথিবীর যে কেউ বলবে, শোয়েব আক্তারও বলবে, যে কেউ বলবে। কেউ তার কষ্টের কথা, কেউ তারে যে ইনজাস্টিস করা হয়েছে এটা সহজে বলতে চায় না। আর নাহিদ রানা কিন্তু ছোট মানুষ, এমনিতে লম্বা, জোরে বল করে, তার মানে সে বড় মানুষ তা না, একেবারে পিচ্ছি মানুষ। ফলে সে মুখ ফুটে মনের কথা বলবে এটা আশা করা ভালো না। আমি দেখলাম এটা শুধু নাহিদ রানা না, কেউ জিনিসটা বলতে চাচ্ছে না। এখানে একটা লুকোচুরির ব্যাপার আছে। আলমগীর ভাইয়ের সঙ্গে কথা বললাম। আলমগীর ভাই তো মানে খুবই স্বাভাবিক যে আলমগীর ভাই এখনকার চিত্র পরিষ্কার জানে না, জানার কথাও না। আলমগীর ভাই যতটুকু জানে, আলমগীর ভাই একটা মজার কথা বলছে যে দেখেন আমার তো আসলে এখন জানতে হয় ওর কাছ থেকেই। আমার রানারই জিজ্ঞেস করতে হয় রানা তোর শরীর কেমন,
সব ঠিক আছে তো? ও তো বলে যে দাদা সব ঠিক আছে। না আমি জানি না, আমারও না টিভিতে ওর খেলা দেখলে আপনি যে ইমপ্রেশনের কথা বলতেছেন ওর ফিলিংটা হয়। বুঝলাম যে আলমগীর ভাইও আমাদের মতো একটু অন্ধকারেই আছে। এর বাইরে যদি কিছু জেনে থাকে হয়তো সে সেটা পকেটে রেখে দিচ্ছে, সেটা সে দেবব্রতের সঙ্গে শেয়ার করার ঝুঁকি নিতে চায় নাই। সাংবাদিকের সঙ্গে কেউ জানা কথাও শেয়ার করে না সহজে। ফলে আমরা শুরুতে যেসব জায়গায় অন দ্য রেকর্ড কথা জানতে পারতাম সেই সব জায়গার কোনো জায়গা থেকে কিছু জানতে পারি নাই। কিন্তু একটা পর্যায়ে ঘোটাঘুটি করতে গিয়ে আমি টিম ম্যানেজমেন্টের একটা জায়গা থেকেই জানলাম যে নাহিদ রানার প্রবলেম হচ্ছে, নাহিদ রানা ব্যথায় ভুগতেছে। এটা কবে থেকে ভুগতেছে? আরব আমিরাতের বিপক্ষে তার যে টি-20 অভিষেক হলো তার আগে থেকে। তাহলে আপনি টাইম লাইনটা মেলান, তার আগে থেকে ন্যাশনাল টিম জানতে পারছে সে একটা ব্যথায় ভুগতেছে, মানে তার ব্যথা হচ্ছে, ব্যথার জন্য সে একটু ডিসকমফোর্টে আছে। ব্যথাটা কিন্তু এমন না যে সিভিয়ার ব্যথা, ব্যথায় সে নড়তে পারতেছে না বা বল করতে গেলেই ব্যথা হচ্ছে, তা না। এটাতে বলে কাইন্ড অফ ডিসকমফোর্ট, শিনে একটা ডিসকমফোর্ট হচ্ছে। এখন 150-তে বল করা একটা বোলারের জন্য মিনিমাল একটা ডিসকমফোর্ট তো বিশাল ব্যাপার, বিপর্যয়ের ব্যাপার। মানে আমার আপনার জন্য ক্যান্সার হয়ে যাওয়া যত বড় রোগ, ওদের জন্য সামান্য ডিসকমফোর্ট অত বড় ব্যাপার। এই রকম একটা ডিসকমফোর্ট নিয়ে সে খেলতেছে। এবার আমি একটু টাইমলাইন ধরে পিছানো শুরু করলাম যে আচ্ছা, ন্যাশনাল টিমের সঙ্গে রানা আরব আমিরাতের সঙ্গে সিরিজের আগে বলল যে আমার একটু ডিসকমফোর্ট হচ্ছে, এটা তো সে ম্যানেজমেন্টে জানাইছে। তাহলে ডিসকমফোর্টটা শুরু হলো কোত্থেকে? ডিসকমফোর্টটা কি শুরু হলো পিএসএল থেকে? এর আগে তো সে খেললো পিএসএল, পিএসএল তো খেললো না, পিএসএল খেললে গেল ম্যাচ খেলতে পারলো না। তাহলে কি পিএসএল এর ওখানেও তার ডিসকমফোর্ট ছিল, যে কারণে তাকে পিএসএল কর্তৃপক্ষ একটা ম্যাচও নামায় নাই? দেখেন আমি কিন্তু এখন অনেকগুলো সুতো নিজে নিজে জোড়ানোর চেষ্টা করতেছি। এই ব্যাপারগুলো আমি আপনাকে সত্যি বলতেছি, আমাকে কেউ বলে নাই। শুধু এটুকু জানতে পারছি যে আরব আমিরাত সিরিজ শুরুর আগ থেকে সে ডিসকমফোর্টের কথাটা ডিসক্লোজ করে ম্যানেজমেন্টকে। ওকে ফাইন, তাহলে ডিসকমফোর্টটার উৎস, আপাতত উৎস কোথায়? এটার মূল উৎসটা পরে বলতেছি। আপাতত উৎস কোথায়? পিএসএল এ নিশ্চয়ই না, কারণ পিএসএল এ তো সে খেলেই নেই। পিএসএল এর আগে কি খেলছে? পিএসএল এর আগে খেলছে হচ্ছে বিপিএল। এই বিপিএল এর জায়গাটায় আসেন। বিপিএল এর জায়গাটা আপনাদের মনে আছে যে বিপিএল এর ফার্স্ট হাফে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব হইচই করছি, খুব চিল্লাপাল্লা করছি। অন্তত আমার এই চ্যানেলে আপনি খুঁজলে গোটা দিনে কন্টেন্ট পাবেন যেখানে আমি বারবার বলছি যে নাহিদ রানার ম্যানেজমেন্ট হচ্ছে না, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, 3 দিনে 2টো ম্যাচ খেলছে সে, এগুলো নিয়ে প্রচুর হইচই করছে। আমি খোদ ফারুক ভাইয়ের সঙ্গে তখন কথা বলছি। আমার ডিউটি না, আমি তখন জার্নালিস্টও না, এখনো তো জার্নালিস্ট না। আমি শুধুমাত্র জাতীয় স্বার্থের কথা ভেবে এবং আমার অভিজ্ঞতার কথা ভেবে, আমি যেহেতু মাশরাফি, তালহা ওদের জেনারেশন, আমার চোখের সামনে এইসব স্পিড স্টার ধসে গেছে, তো এই একটা কারণে, পুয়ার ম্যানেজমেন্টের কারণে, সেই আতঙ্কের জায়গা থেকে আমি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি। ফারুক ভাই পরে ব্যাপারটারে গুরুত্বের সঙ্গে নিচ্ছে, পরে নোটিশ দিয়ে দলটাকে দিয়ে তারে খেলা কমানো হয়েছে, রেস্ট দেওয়া হয়েছে। ততক্ষণে সম্ভবত তার একটা মেজর ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে বার্ন হয়ে গেছে সে খানিকটা। এইখানে অনেকে ওই সময় যখন আমি কন্টেন্ট করছিলাম পরপর কয়েকটা, তখন ওইখানে কমেন্ট করছিলেন অনেকে যে দিনে 4 ওভার যদি বল করতে না পারে, 3 দিনের ব্যবধানে 2টো ম্যাচ যদি খেলতে না পারে, 3 দিনের ব্যবধানে যদি 8 ওভার খেলতে না পারে, তাহলে সে ছেলে টেস্ট খেলে কি করে? আমি সে সময় বলছিলাম, এখনো বলি, আপনাদের সম্মান দিয়েই বলি, যারা এই জাতীয় কোশ্চেন করেন তারা আমার ধারণা অনফিল্ড কিকের ব্যাপারটা সম্পর্কে ধারণা একটু কম, এবং পেস বোলারদের এনার্জি বার্ন এই ব্যাপারটা আপনারা ঠিক মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা নাই। এই ব্যাপারটা আপনারা শুধু টিভিতেই দেখেন। এই ব্যাপারটা যে আসলে কিভাবে এফেক্ট ফেলে, ওই ইন্টেন্সিটির সঙ্গে বার্নের সম্পর্কটা কি, এনার্জি বার্নের, এই ব্যাপারটা আসলে একটু বোঝা দরকার। দেখেন নাহিদ রানা যখন কন্টিনিউয়াসলি 4টা ওভার করে, 20 ওভারের মধ্যেই তো করতে হয়। এক স্পেলে করাক বা না করাক, ঘুরে ফিরে ওইটুকু টাইমের মধ্যেই করতে হয়। ওই 4 ওভারের ইন্টেন্সিটি আপনি কল্পনাও করতে পারেন না। ওখানে 150 বাদ দেন, আপনাকে যদি আমি বলি 120-তে বা 100-এ 4 ওভার বল করতে হবে আপনাকে 20 ওভার টাইমের মধ্যে, আপনি দেখবেন পরে 3 দিন গায়ে ব্যথায় বিছনাতে করতে পারতেছেন না ইন্টেন্সিটির কারণে। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে ওই ম্যাচ সিচুয়েশন, ওই সামান্য সময়, ওইটার মধ্যে প্রতিপক্ষরে শেষ করে দেওয়ার চেষ্টা নিয়ে সর্বোচ্চ স্পিড দিয়ে ভয়ানক ইন্টেন্স ভাবে 4 ওভার বল করতে হবে। ফলে এটার রিকভারিতে এমনিতেই অনেক সময় লাগে, ফাস্ট বোলারদের এই সময়টা আরো অনেক বেশি লাগে। সেখানে নাহিদ রানার হিস্ট্রি তো আমি কিছু জানতাম না, ওর যে একটা হিস্ট্রি আছে সেটা পরে বলতেছি। সেই হিস্ট্রি ছাড়াই আমি সন্দিহান ছিলাম
কারণ এরকম ঘটনা আমরা মাশরাফির ক্ষেত্রে দেখছি, তালহার ক্ষেত্রে দেখছি, যে দুইটা ছেলেকে একই সঙ্গে অ্যান্ডি রবার্টস চুজ করলেন বিকেএসপিতে, যে আন্ডার 17 দলে, বললেন যে নেক্সট বিশ্বকাপ আনা দুইটা ফাস্ট বোলার হবে কৌশিক আর তালহা। দুইটা ছেলেই ধসে গেল। তালহারে তো আমরা পারলামই না, তালহার কোনো যত্নই হলো না, তালহা শেষই হয়ে গেল, তালহার ক্যারিয়ারটা দাঁড়ালোই না। এখন তালহা কোচ হিসাবে খুব ভালো করতেছে, আর মাশরাফি অ্যাকচুয়ালি প্রাণান্ত চেষ্টা করে 2008 পর্যন্ত ফাস্ট বোলার হিসাবে টিকেছিল। তারপরে অ্যাকচুয়ালি মাশরাফি অনেকটা মুস্তাফিজের মতো মানে স্লো বোলার, অনেকটা কাটার নির্ভর বোলার হিসাবে ক্যারিয়ারটা কাটাইছে। 140 মাশরাফিকে আর আমরা কখনোই পাইনি। মাশরাফি আর তাল্লার কথাটা বেশি বলি কেন, একদম চোখের সামনে দেখছি তো, এবং এটা নিয়ে অনেক কথাও হচ্ছে। সে সময় মাশরাফিকে এত খেলানো ঠিক হচ্ছে না, এটা নিয়ে রকিবুল হাসান, সাবেক ন্যাশনাল টিম অধিনায়ক থেকে শুরু করে জালাল আহমেদ চৌধুরী অনেকে চিল্লাপাল্লা করছেন, কেউ তাদের কথা শোনে নাই। রকিবুল হাসান এমনও বলছিলেন যে ছেলেটাকে দয়া করে ক্ষমা করো তোমরা, এই ছেলে টিকবে না। তাই হয়েছে, কেউ কথা শোনে নাই। আমি রকিবুল হাসানের মুখে কথা শুনি না, আমি ভোরের কাগজে লেখা পড়ছি। মাশরাফিরে নিয়ে যখন কাজ করতে গেছি ভোরের কাগজে লেখা পড়ছি, রকিবুল হাসান একটা কলামে লিখছিলেন। যাই হোক, এর পরের চ্যাপ্টারে আমরা বহু পেসারের এই ঘটনা দেখছি বাংলাদেশে। বাংলাদেশটা এমনি পেসারদের ভূমি না, এখান থেকে 140+ পেসার বের হয় কালে ভদ্রে একটা দুইটা। কয়টা পেসার আমাদের 140 বের হয়েছে? যা বের হয়েছে বেশিরভাগই আমরা ধরে রাখতে পারি না, শুধু এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। সেই আতঙ্কের জায়গা থেকে, শুধুমাত্র সেই আতঙ্কের জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে নাহিদ রানাকে বিপিএল এ যেন প্রপার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হয়। হলো না, ব্যাপারটা হলো না। ওখানে আমি একা চিৎকার করছি তা না, আমি মানে একটু লজ্জার সঙ্গে বলতে চাই, আমাদের লোকালি খুব বেশি লোক এটা নিয়ে কথা বলে নাই। মানে লোকালি কয়েকজনের মাথায় ঢুকছে ব্যাপারটা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। যখন ইন্টারন্যাশনাল ফিগাররা কথা বলা শুরু করলেন, ওই যে ওয়েস্ট ইন্ডিজ থেকে ধারাভাষ্য দিতে আসছিলেন সাবেক ফাস্ট বোলার কে যেন, হোল্ডিং তো আসেন নাই, যে নামটা ভুলে গেছি, মানে বেশ লিজেন্ডারি ফিগার। উনি অনেকবার অনেকবার বলছেন যে এটা ক্রাইম হচ্ছে, এটা ক্রাইম হচ্ছে, একটা 150 বোলারে এত ঘন ঘন টি-20 ম্যাচ খেলানো যায় না। উনি ওই সময় অনেকবার বলছেন। পরে কিন্তু এই কথাটা ইন্টারন্যাশনালি চাউর হয়ে গেছিল। আপনাদের খেয়াল আছে কিনা এটা নিয়ে, একদম মিশেল স্টার্ক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অনেক ফিগার কথা বলছে যে নাহিদ রানার প্রপার যত্ন হচ্ছে কিনা। কারণ তারা দেখতে পাচ্ছিল যে নাহিদ রানার যে দৃশ্যত যত্ন হওয়া দরকার, মানে 150 বোলার তো পৃথিবীর জন্যই রেয়ার, পৃথিবীর জন্যই রেয়ার, এটা রোজ রোজ সব দেশে জন্মায় না। কয়টা জন্মাইছে, কয়টারে দেখছেন না আমরা আমাদের জীবদ্দশা, মানে এই জ্ঞান তো কয়টারে দেখছি। আমি তো 90 থেকে খেলা দেখি, 90 থেকেই আজকে 2025 সাল পর্যন্ত একদম হাতে গুনে বলতে পারবো যে এই 15টা খেলোয়াড় দেখছি 150+। তার মধ্যে এফেক্টিভ 150+ বোলার কয়টা, মানে খুব সুন্দর লাইন লেন্থে বল করতে পারে নাহিদ রানার মতো এত সুন্দর বোলার কয়টা আসছে? খুব বেশি আসে না। জোরে জোরে বল করলে তো হবে না, আবার ভালো বোলারও হইতে হবে। ফলে সারা পৃথিবী কনসার্ন ছিল, কনসার্ন ছিল না শুধু বিসিবি। এবং যে জিনিসটা জানলে সারা পৃথিবী আটকে উঠতো, আমার ধারণা আজও পর্যন্ত সারা পৃথিবী খুব ভালো করে এটা জানে না, সেটা বিসিবি জানতো। সেটা হচ্ছে নাহিদ রানা এই ব্যথাটায় আরো অনেক আগে থেকে ভুগতেছে। এই যে তার শিনের ব্যথাটা, এই ব্যথাটার উৎপত্তি হচ্ছে সে যখন আন্ডার 19 লেভেলে খেলে, ওখানে কোনো একটা বায়োল্যাটারাল সিরিজে সে এই চোটটা পায়। এই চোট পাওয়ার পরে এই চোট তার দীর্ঘায়িত হয় নাই, মানে ওই যেটা বললাম যে এই চোটের কারণে পড়ে থাকতে হয় নাই, বা এই চোট তাকে বোলিং থেকে বিরত রাখতে পারে নাই। কিন্তু তখনই বিশেষজ্ঞরা বলছিলেন, এবং তার যে ব্যক্তিগত কোচ, মানে তাকে যিনি নার্সিং করছেন আলমগীর ভাই, বলছিলেন যে ওকে সারাটা জীবন অ্যাটলিস্ট আরো 4-5 বছর খুব দেখে শুনে খেলাতে হবে। মানে ওই যে আগে একদিন কি কথা বলতেছিলাম না, যে তুলোর ভিতরে যেভাবে ডিম রেখে যত্ন করে ওভাবে রাখতে হবে। এসব ক্ষেত্রে ব্যাপারটা তাই করতে হয়। অ্যাজ তার ইঞ্জুরি হিস্ট্রি আছে, এটা কিন্তু আমি ওই 2-3 দিন আগে ছাড়া জানতাম না যে এরকম একটা ইঞ্জুরি হিস্ট্রি এবং তার শরীরে এরকম একটা ব্যথার হিস্ট্রি আছে। সঙ্গে এরকম ভয়াবহ পেসের বোলার, সঙ্গে শরীর, শরীর, এখানে এই জিনিসটা উল্লেখ করা খুব জরুরি। নাহিদ রানা যদি বিকেএসপির স্টুডেন্ট হতো তাহলে এত ভয় থাকতো না। কারণ কি, নাহিদ রানা তাহলে একদম ক্লাস 3-4 থেকে ওর শরীর পেটা শরীর হতো, মানে জিম করা শরীর। জিম করা শরীর এবং সায়েন্টিফিক ক্রিকেটের জন্য কি শরীর দরকার হয়, ওইভাবে যখন শরীর তৈরি হয় তখন ওই শরীরের ঝুঁকি কম থাকে। কারণ ওই যে সাকিব এই কথা বলে একবার ভিলেন হয়ে গেছিল, যে আমাদের লোকালি ক্রিকেটাররা যেভাবে বড় হয় এটা তো সায়েন্টিফিক না এই ওয়েটা। আমাদের বেশিরভাগ ক্রিকেটার যারা মফস্বল থেকে আসে, এদের
খাবার দাবারের পুষ্টি মান সায়েন্টিফিক কোনোভাবেই হয় না। এবং আপনারা জানেন আমার আপনার বাসার ছেলেদেরও মানে অ্যাথলেট হিসেবে যে সায়েন্সে যে ওয়েতে খাওয়া দাওয়া করা উচিত, যে জীবনযাপন করা উচিত, তা তো হয় না। ইভ আর এরা বেশিরভাগই আসে একটু নিম্নবিত্ত পরিবার থেকে, ফলে এদের পুষ্টির অভাবটা আরো বেশি থাকে। শুধু পুষ্টির অভাব না, সায়েন্টিফিক ভাবে শরীর গড়ে ওঠে না। একটা কথা কে বলছিল, এটা অজয় দেবগন বোধহয় বলছিল, যে একজন অ্যাথলেটের সঙ্গে একজন নায়কের পার্থক্য হচ্ছে যে অ্যাথলেটের যেসব জায়গায় দরকার ওইসব জায়গায় মাসল থাকে, আর নায়ক হচ্ছে অ জায়গায় কু জায়গায় মাসল বানায় বেড়ায়। আমাদের তো নায়ক দরকার না, আমাদের দরকার হচ্ছে অ্যাথলেট। সেই সুযোগ তো নাহিদ রানারা পায় নাই, ফলে তার ক্ষেত্রে এটা আরো ঝুঁকি। আপনি এবার একটু পরপর জিনিসগুলো ভাবেন। একটা ছেলে, বয়স কত, মাত্র অল্প কদিন বয়স, ঢাকায় আসছে বোধহয় 2 কি 3 বছর, এর আগে ঢাকা শহর দেখেই নাই, মফস্বলের একটা ছেলে, সায়েন্টিফিক ভাবে যে শরীর গড়ে ওঠে নাই, 2-3 বছর আগে ঢাকায় আসার পরে সে একটা ছোট্ট ইনজুরির শিকার হয়েছে, যে ব্যথাটা নিয়ে তাকে চলতে হচ্ছে। সে 150-তে বল করে, এরকম একটা অবস্থায় আপনি তাকে প্রপার ম্যানেজ করাননি, আপনি তাকে বিপিএল এ বাড়তি একটা লোড দিচ্ছেন, ফলে কি হয়েছে, সে কি ইনজুরিতে পড়ছে। এখন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আমাকে হয়তো ডেকে বলবেন যে এই তুমি এইসব কথা বলছো, বিপিএল এ ও ইনজুরিতে পড়ছে, ওটা বলে কিছু হয়েছে না, কিছু হয়নি, কিছু হয় নাই। এইটাই তো অ্যাথলেটদের বোঝার একটা ব্যাপার। আপনি অ্যাথলেটদের নিয়ে কথা বলতেছেন, আপনি পরিষ্কার অঙ্ক নিয়ে কথা বলতেছেন না। 2 আর 2 4 না, এখানে কখনো 3 কখনো 5। এখানে আপনাকে বুঝতে হবে যে ওই অ্যাথলেট বার্ন আউট হয়েছে কিনা, ওর ওই পুরনো ব্যথাটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। প্রত্যক্ষ ইনজুরি নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বার্ন আউটে প্রত্যক্ষ ইনজুরি হয় না, ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম ক্ষতিগ্রস্ত কি হয়, সেটা হচ্ছে নমনীয় টিস্যুগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়, যে জন্য আমরা বলি বার্ন আউট হয়ে যাওয়া। বার্ন আউট শারীরিকভাবেও হয়, মস্তিষ্কও বার্ন আউট হয়, যে না আর পারতেছি না, ক্লান্ত লাগে। ওর ক্ষেত্রে সেটা হয় নাই, কারণ ওর সঙ্গে এরপরে আমরা অনেকবার কথা বলছি, প্রেস কনফারেন্সের কথা শুনছি, ও চনমনে আছে। মানসিকভাবেও বার্ন আউট হয় নাই, যেটা হয়েছে ওর শরীরে একটা ধকলের স্থায়ী ছাপ পড়ছে। এসব ছাপ অনেক সময় মানুষের ক্যারিয়ার শেষ করে দেয়, অ্যাথলেটদের ক্যারিয়ার শেষ করে দেয়। আর্লি ক্যারিয়ারে যদি কোনো অ্যাথলেটের ইনজুরি হিস্ট্রি থাকে এবং সে অবস্থায় সে বার্ন আউট হয়, তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এরকম একটা ঝুঁকির মধ্যে সে ছিল। ছিল কথাটা বলতে পেরে খুব ভালো লাগতেছে, যে না, সেই জায়গা থেকে নাহিদ রানা একটু একটু করে বেরোয় আসতেছে। সেখানে আমাদের ফিজিও টিম বা শন্টেইট এদের একটা ভালো ভূমিকা আছে। এর পরে যে সে সিরিজগুলো খেলছে, যখন ন্যাশনাল টিম আবার তাকে বুঝে পাইছে, এখানে একটা কৃতিত্ব আমি দেই আমাদের ন্যাশনাল টিমকে। ন্যাশনাল টিম কিন্তু এই সময় বারবার বিসিবিকে, আমি যেমন বাইরে থেকে চিল্লাপাল্লা করছি, কমেন্টেটররা করছেন, অনেকেই করছেন, ন্যাশনাল টিমও কিন্তু বারবার বিসিবিকে বলতেছিল যে ভাই প্লিজ বিপিএল এ ওর দলকে বলেন ওকে থামানোর জন্য, ও যেন আর বল না করে। ন্যাশনাল টিম এর পরে ওকে যখন বুঝে পাইছে, তারপর থেকে ওরে নিয়ে ন্যাশনাল টিম আগের চেয়েও সতর্ক, আগের চেয়েও সতর্ক। যে কারণে আসলে প্রথমত আমাদের বেশি চোখে লাগতেছে যে নাহিদ রানা কই। নাহিদ রানাকে তো আমরা রোজ খেলতে দেখতেছি না। ওই শ্রীলঙ্কা একটা টেস্ট খেললো, তারপরে এতগুলো ম্যাচ হয়ে গেল, ওয়ানডে সিরিজ হলো, টি-20 সিরিজ হলো, আবার দেশের মাটিতে সিরিজ হলো, নাহিদ রানারে তো দেখলাম না। হ্যাঁ, এটা ইচ্ছা করে করা হচ্ছে। নাহিদ রানার কোনো প্রবলেম নাই এখন শরীরে, শুধুমাত্র হালকা হালকা ব্যথা একটু টের পায়, এরকম একটা খবর আমি জানলাম। সে ব্যথাটা কোনো প্রভাব ফেলে না, কিন্তু ওটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতেছে ম্যানেজমেন্ট টিম। শন টেট ওকে নিয়ে আলাদা কাজ করতেছে যতদূর জানলাম, এবং ওর এই ইনজুরি ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা সিস্টেমও দাঁড় করানো হয়েছে। এগুলো শুনে আমার খুব ভালো লাগছে, যে আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখছি। যে ভুলটা ওই সময় বোর্ড করছে, বিপিএল গভর্নিং কাউন্সিল করছে, সেই ভুলটা শুধরানোর জন্য এখন ন্যাশনাল টিম সর্বোচ্চ চেষ্টা করতেছে। সেই প্রসেসের কারণেই আমরা নাহিদ রানাকে একটু কম দেখতেছি, এবং ওই বার্ন আউট, ওই ব্যথা, এইগুলা নাহিদ রানার পারফরমেন্স বা বলা যায় বোলিং ইমপ্রেশনে একটা প্রভাব ফেলছে। পারফরমেন্স খুব খারাপ হয়ে গেছে তা না, এই সময়টা সে উইকেট বেশি পায় না, কিন্তু আপনি দেখবেন যে এই সময়ও সে 149-150 বল করছে। শ্রীলঙ্কায় যে টেস্টটা খেললো ওখানে তো কিছু 150+ মারছে, যতদূর মনে পড়ে, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, কিন্তু 149 বা 150 তো মারছেই। ফলে পেসেও তার খুব একটা সমস্যা হচ্ছে না। যেটা হয়েছে যে সে আগে ছন্দটা পাচ্ছে না, এটাকে আমরা বলি ছন্দ। অ্যাকচুয়ালি আমি এটাকে বলি যে দেখতে সেরকম লাগতেছে না, মানে নাহিদ রানা কই, নাহিদ রানা কই। এটা আশা করি খুব দ্রুত কেটে যাবে। না, আশা করি তা না,
সময় নিয়েই কাটুক। আমাদের এখন পেস বোলিং সেট আপের অবস্থা এরকম না যে নাহিদ রানাকে না হলে আগামী 6 মাস আমরা চলতেই পারবো না। নাহিদ রানাকে নিয়ে সময় নেওয়া হোক, যেহেতু তাকে নিয়ে স্পেশালি কিছু কার্যক্রম চলতেছে শন টেরিটের নেতৃত্বে, এটাই চলুক। এটার জন্য তাড়াহুড়ার কোনো দরকার নাই। আমরা প্রার্থনা করি যে বিসিবি তার এই মাথাটা একই রকম কুল রাখুক। সেজন্য যদি আগামী 6 মাস 1 বছর নাহিদ রানাকে আমরা খুব বেশি দেখতে না পাই, হয়তো একটা দুটো ম্যাচ দেখতে পাবো, ওতেই খুশি। নাহিদ রানাকে আমাদের বেশি দেখার দরকার নেই এই মুহূর্তে, কারণ এরকম একটা পেসার আমাদের লম্বা রেসের জন্য দরকার, আগামী 10 বছরের জন্য দরকার। 10 বছরের জিনিস 10 মাসে শেষ করা যাবে না। সোনার ডিম পাড়া হাঁস কথাটা তো, প্রবাদটা তো ক্লিশে হয়ে গেছে, সবাই বারবার বলে, তারপরও আবার বলি, নাহিদ রানা সোনার ডিম পাড়া হাঁস। আমরা এরকম হাঁস সহজে আর পাবো না, এটা রেয়ার পেয়ে গেছি। আমি বারবার বলি, স্রষ্টার কি একটা করুণা আছে বিশেষ করে এই ভূখণ্ডের উপরে। আমরা যেরকম পাপি, আমরা যেরকম ভুলভাল করি, আমরা যেরকম অদ্ভুত সিদ্ধান্ত নেই, সে তুলনায় স্রষ্টার অনুগ্রহ আমাদের উপরে অনেক বেশি। তা না হলে এই নাহিদ রানা, রিশাদ এরকম সব অসাধারণ প্রতিভা এই সময়েও এসে আমাদের সে দেয়, স্রষ্টা দেয়, দিছে। এখন আমরা একটু ধৈর্য ধরি, আগামী কয়েকটা মাস ম্যানেজমেন্ট যতদূর বুঝতেছি ভালোভাবে সামলাচ্ছে ব্যাপারটা, আগামী কয়েকটা মাস আরেকটু ধৈর্য ধরি, আস্তে আস্তে নাহিদ রানা ডানা মেলুক, একটা সময় গিয়ে নাহিদ রানা সেটেল হয়ে যাবে। তখন নাহিদ রানাকে রোজ সকালে উঠে আমরা খুঁজতে পারবো যে এই নাহিদ রানা কই, নাহিদ রানা কেন আগের মতো বল করতেছে না। ওই সময় আর আমরা ছাড় দিব না, কিন্তু সেজন্য অল্প কয়েকটা দিন অপেক্ষা করি এবং ভবিষ্যতে যেন আর এরকম পুয়ার ম্যানেজমেন্টের ঘটনা না ঘটে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, নাহিদ রানার জন্য প্রার্থনা, সবার জন্য শুভকামনা।